আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি, মূলধন কাঠামো তত্ত্ব, তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এ অধ্যায়ের 5টি ফরম্যাট এবং 5টি ফরম্যাটের সূত্র, পাশাপাশি 3টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান শিখেছি। আজকের ক্লাসে আমরা 4 নম্বর এবং 5 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখব। শিক্ষার্থীগণ, এখন আসি আমরা 4 নম্বর ফরম্যাট, যেটি এমএম অ্যাপ্রোচ, মডিগিলানি এবং মিলার তথ্য। এখানে আমাদের গাণিতিক সমস্যাগুলো দেওয়া হয়েছে প্রবলেম নাম্বার 25 থেকে। প্রথমে এখানে দুইটি সূত্র অনুসরণ করা হয়, একটি আছে উইথ ট্যাক্স, আরটি হলো উইদাউট ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স না থাকলে সেটাকে উইদাউট ট্যাক্স বলা হয়, আর ট্যাক্স প্রস্থে প্রস্থে সাপ্লাই দেওয়া থাকলে সেটা হচ্ছে উইথ ট্যাক্স। প্রথম প্রশ্নটি 25 নম্বরে বলা হয়েছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম ইউজিং এমএম মডেল। এমএম অ্যাপ্রোচ অনুযায়ী অনুসরণ করে ভ্যালু অফ দ্য ফার্ম তৈরি করতে হবে, ভির মান নির্ণয় করতে হবে। যেখানে প্রশ্নে ইনফরমেশন দেওয়া হয়েছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অর্থাৎ ইবিআইটি 5 লক্ষ টাকা এবং কস্ট অফ ইকুইটি 16%, ট্যাক্স রেট 45%। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের যেহেতু ট্যাক্স রেট দেওয়া হয়েছে, সূত্রটি হবে ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান সমান ইবিআইটি ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই কেই। এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে যেহেতু প্রশ্নের ভিতরে কোনো ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া নেই, বন্ড বা ডেপ্ট ক্যাপিটালের পরিমাণ দেওয়া নেই, তাহলে এটাকে বলা হবে আনলিভারেড ফার্ম। তাই ভ্যালু লেখার সময় ভি ইউ অর্থাৎ আনলিভারেড ভ্যালু অফ দ্য ফার্ম, আনলিভারেড ফার্ম। তো এখানে ইবিআইটি প্রশ্নে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা এবং ট্যাক্স রেট দেওয়া হয়েছে 45%, কস্ট অফ ইকুইটি দেওয়া হয়েছে 16%। আমরা মানগুলি সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করে ভ্যালু অফ দ্য ফার্মের মান পেয়েছি 17,18,750 টাকা। এটি অ্যান্সার। যদি ট্যাক্স রেট না থাকতো তাহলে উইদাউট ট্যাক্স, যেখানে 1 মাইনাস ট্যাক্স রেট কথাটি আসতো না, একই সূত্র থাকতো, শুধুমাত্র 1 মাইনাস ট্যাক্স রেট কথাটি এখানে বসানো হতো না। এটি হলো উইদাউট ট্যাক্স এবং উইথ ট্যাক্সের পার্থক্য। শিক্ষার্থীগণ, এবার আসি 26 নম্বর প্রবলেম। এখানে বলা হয়েছে প্রশ্নটি, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার এমএম মডেল। এমএম অ্যাপ্রোচ অনুযায়ী অনুসরণ করে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে। যেখানে ইবিআইটি দেওয়া আছে 9 লাখ টাকা এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে 16% ডিভাইডেড বাই এবং ট্যাক্স রেট দেওয়া আছে 30%। তাহলে আমরা ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র জানি, উই নো দ্যাট ভি ইউ অর্থাৎ আনলিভারেড ফার্ম, এটিও যেহেতু এখানে কোনো ইন্টারেস্ট অ্যামাউন্ট নাই এবং ডেপ্ট ক্যাপিটাল দেওয়া নাই, সূত্র হলো ভি সমান সমান ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ক্যালকুলেশন করে আমরা এখানে মান পেয়েছি 39,37,500 টাকা। শিক্ষার্থীগণ, এখানে কে এর মান দেওয়া নেই, কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া ছিল, যার কারণে আমরা সূত্রের মধ্যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট লিখেছি। পূর্বের প্রশ্নটি কস্ট অফ ইকুইটি দেওয়া ছিল, এই জন্য কে ই লিখেছিলাম। এবার আসি 27 নম্বর প্রবলেম। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 18%, কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে, এটি লিভারেড ফার্ম, কারণ কেডি দেওয়া থাকলে সেটি আমরা বুঝবো যে এটি লিভারেড ফার্ম। 11% ডিবেঞ্চারের পরিমাণ 6 লক্ষ টাকা, ডেপ্টের পরিমাণ, এবং ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের ভ্যালু সাপ্লাই দেওয়া হয়েছে 13 লক্ষ টাকা, ট্যাক্স রেট 42%। এখন প্রশ্ন করা হচ্ছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইএটি আর্নিং আফটার ট্যাক্স তৈরি করতে হবে। 2 নম্বর প্রশ্ন, ইবিআইটি দেখাতে হবে, ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম তৈরি করতে হবে। অর্থাৎ 3টি প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে। প্রথমে ইএটি আর্নিং আফটার ট্যাক্স, এটির মান নির্ণয় করতে হবে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম ইন্টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটি হলো সূত্র। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের পরিমাণ দেওয়া আছে 23 লক্ষ টাকা ইন্টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই এর রেট দেওয়া আছে 18%। আমরা 18% 23 লক্ষ টাকার উপরে ধার্য করে পেয়েছি 4,14,000 টাকা। এটি হলো ইএটি অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। 2 নম্বর প্রশ্ন হলো ইবিআইটি। ইবিআইটি সূত্র হলো ইএটি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট।
ইএটি আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছি 4,14,000 টাকা। অন মাইনাস ট্যাক্স রেটের পরিমাণ দেওয়া আছে 42%। তাহলে অন থেকে 0.42 বাদ দিলে 0.58 থাকে। 4,14,000 কে 0.58 দ্বারা ভাগ করলে 7,13,793 টাকা। এটি হলো ইবিআইটি, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। 3 নম্বর প্রশ্ন, ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের মান প্রস্তে সাপ্লাই দেওয়া হয়েছে 23 লাখ। এখন আমাদের বের করতে হবে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। লিভারেড ফার্মের সূত্র হলো ভিএল। ভিএল দিয়ে হচ্ছে আমাদের লিভারেড ফার্মের সংকেত। এটি সূত্র হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস ডেপ্ট ইনটু ট্যাক্স রেট, অর্থাৎ গেইন ফ্রম লিভারেড বলা হয়। ডেপ্ট আছে 6 লাখ, ট্যাক্স রেট 42%। 6 লাখের উপরে 42% গুণ করলে আসে 2,52,000 টাকা। এটি হলো গেইন ফ্রম লিভারেড। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 23 লক্ষ, আর গেইন ফ্রম লিভারেড হলো 2,52,000, যোগ করলে আসে 25,52,000। এটি হলো ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। শিখে দেবেন। এবার 34 নাম্বার, এটি 4th ইয়ারে 11 সালে প্রশ্ন দেওয়া হয়েছিল বোর্ডে। এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবেল ফর ফার্ম এল অ্যান্ড ইউ। এল তে লিভারেড ফার্ম, ইউ তে আনলিভারেড ফার্ম। দুইটি কলাম করে লিভারেড ফার্মের ইনফরমেশন এবং আনলিভারেড ফার্মের ইনফরমেশন দেওয়া হয়েছে। প্রথম ইবিআইটি 2,20,000 টাকা, দুই পাশেই লিভারেড এবং আনলিভারেড উভয়। ইবিআইটি 2,20,000। ডেপ্ট ক্যাপিটাল আনলিভারেড ফার্মে থাকে না, লিভারেড ফার্মে দেওয়া আছে 7 লক্ষ টাকা। কস্ট অফ ইকুইটি দেওয়া আছে আনলিভারেড ফার্মের ইকুইটি 22% এবং কর্পোরেট ট্যাক্স রেট 35 দুটি সমান। পার্সোনাল ট্যাক্স রেট 22%। ইন্টারেস্ট ট্যাক্স রেট অর্থাৎ ট্যাক্স ডেপ্ট ট্যাক্স বলা হয় এটাকে 22%। এবং ফিনান্সিয়াল ডিস্ট্রিজ দেওয়া আছে 4.50%। শিক্ষার্থীগণ, প্রশ্ন করা আছে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম, ইউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আনলিভারেড ফার্মের সূত্র, যেহেতু এখানে পার্সোনাল ট্যাক্স এবং ডেপ্ট ট্যাক্স দেওয়া আছে, তাহলে সূত্রটি হবে ইবিআইটি ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস ট্যাক্স রেট কর্পোরেট ট্যাক্স ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স পিটি ডিভাইড বাই কেই। প্রশ্নে আমাদের মান দেওয়া হয়েছে ইবিআইটি 2,20,000 টাকা। 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 35% এবং পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে 22%, অর্থাৎ 0.22 বসাতে হবে। হোল ডিভাইড বাই কেই, কেইর মান দেওয়া আছে 22%, 0.22। ক্যালকুলেশন করে আমরা এখানে ভ্যালু পেয়েছি 5,07,000 টাকা, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে গেইন ফ্রম লিভারেজ। তাহলে গেইন ফ্রম লিভারেজের সূত্র 1 মাইনাস উপরের অংশে 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স হোল ডিভাইড বাই 1 মাইনাস ডেপ্ট ট্যাক্স। ডেপ্ট ট্যাক্স প্রশ্নে দেওয়া হয়েছিল এখানে 22%। তাহলে ক্যালকুলেশন এবং ইনটু ডেপ্ট অ্যামাউন্ট, অর্থাৎ ডেপ্ট অ্যামাউন্ট এখানে 7 লক্ষ টাকা প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে। প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজটি মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 0.35। তার সাথে ডেপ্ট পেড পরিমাণ আছে 7 লক্ষ, 7 লক্ষ গুণ করলে আসে 2,45,000 টাকা। এটি হলো গেইন ফ্রম লিভারেড। 3 নম্বর প্রশ্ন, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিজ। ফিনান্সিয়াল ডিস্ট্রিজ ডেপ্টের উপরে ধার্য করতে হয়, অর্থাৎ ঋণ গ্রহণের সময় আনুষঙ্গিক ব্যয় হয়েছিল 4.50%, প্রক্রিয়া ব্যয় বা প্রসেসিং ব্যয় বলা হয়। 7 লক্ষের উপরে 4.50% গুণ করলে আসে 31,500 টাকা। এটি হলো ফিনান্সিয়াল ডিস্ট্রিজ, আর্থিক ব্যয়সমূহ। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। ভ্যালু অফ দ্য লিভারেড ফার্মের সূত্র হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিজ। যদি ফিনান্সিয়াল ডিস্ট্রিজ না থাকতো তাহলে মাইনাসের পরে অংশটি বসানো লাগতো না। যেহেতু প্রশ্নে ফিনান্সিয়াল ডিস্ট্রিজ দেওয়া আছে তাহলে মাইনাস করতে হবে। প্রথম ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছিলাম 5,07,000 টাকা, এটি বসিয়ে। এবার গেইন ফ্রম লিভারেড
এটা 2 নম্বর রিকোয়ারমেন্টে পাওয়া গেছে 2,45,000 টাকা মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিস 3 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসা হলো 31,500 টাকা মাইনাস করে এবং 5,07,000 এর সাথে প্লাস করে প্লাস করে পাওয়া গেছে 7,20,500 টাকা। এটি হলো ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। শিক্ষার্থীগণ, তাহলে প্রশ্নপত্রে যদি পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স ও ফিনান্সিয়াল ডিস্ট্রেস থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্রের কিছুটা পরিবর্তন ঘটবে। আমরা ভালোভাবে দেখে আসলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি অ্যাপ্রোচের অনেকগুলো অঙ্ক বোর্ড প্রশ্ন সব দেওয়া আছে ইজি প্লাস হ্যান্ডনোটে। আপনারা ইজি প্লাস হ্যান্ডনোটটি সংগ্রহ করুন এবং বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করুন। 5 নম্বর ফরম্যাট হলো আরবিট্রেজ, মীমাংসা প্রক্রিয়া। মীমাংসা প্রক্রিয়া এটি অ্যাপ্রোচেরই একটি অংশ। মডিগিলানি এবং মিলার এই তথ্যটি দিয়েছে মীমাংসা প্রক্রিয়া। এখানে কিছু শর্ত আছে। শর্তটি হলো এটি আমাদের এক্সামিন করতে হবে যে লিভারেড ফার্ম এবং আনলিভারেড ফার্মের মধ্যে কোন ফার্মটি ভালো এবং কোনটি গ্রহণযোগ্য। শিক্ষার্থীগণ, আরবিট্রেজে আমরা পরীক্ষা করব যে পাশাপাশি দুইটি ফার্ম, একটি লিভারেড এবং আরেকটি হলো আনলিভারেড, যে একই রকম ইনকামের পরিমাণ একই রকম থাকবে কিন্তু বিনিয়োগের পরিমাণ যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে কম বিনিয়োগটি আমাদের জন্য প্রফিটেবল, এটি ভালো। তো আরবিট্রেজটি আমরা দেখে আসি। যে প্রথমে আমাদের প্রশ্নটি 35 নম্বরে বলা হয়েছে দ্য টু কোম্পানি এক্স অ্যান্ড ওয়াই বিলঙ্গিং টু সেম রিস্ক ক্লাস, দে হ্যাভ এভরিথিং ইন কমন ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ফার্ম ওয়াই হ্যাজ 10% ডিবেঞ্চার, ওয়াইতে 10% ডিবেঞ্চার ঋণ আছে 5 লক্ষ টাকা। দ্য ভ্যালুয়েশন অফ দ্য টু ফার্ম ইজ assumed to be as follow। নিচে দেওয়া হলো ইনফরমেশন এক্স এবং ওয়াই নিট ইনকাম ইবিআইটি 7.5 লাখ টাকা ওয়াই কোম্পানিতে আছে। ইন্টারেস্ট প্রথম কোম্পানিতে দেওয়া নেই, এটি আনলিভারেড ফার্ম, এবং দ্বিতীয় কোম্পানিতে ইন্টারেস্টের পরিমাণ 50,000 টাকা। নিট ইনকাম ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে প্রথমটিতে থাকলো 7.5 লাখ এবং দ্বিতীয় কোম্পানি ওয়াই কোম্পানিতে 7 লাখ টাকা। এরপর কস্ট অফ ইকুইটি প্রথমটি 0.125 12.5% এবং দ্বিতীয়টি 0.14 14%। মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারের পরিমাণ 60 লাখ এবং 50 লাখ টাকা। মার্কেট ভ্যালু অফ দ্য ডেট বন্ডের পরিমাণ প্রথমটি নাই, দ্বিতীয়টি আছে 5 লক্ষ টাকা। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম একটি 60 লক্ষ, একটি 55 লক্ষ টাকা। এরপরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্রথমটি আছে 0.125, দ্বিতীয়টি আছে 0.1363 এবং ডেট ইকুইটি রেশিও প্রথমটি দেওয়া নেই, দ্বিতীয়টি আছে 0.10 10%। এন্ড ইনভেস্টর একজন বিনিয়োগকারী ওনস 10% অফ দ্য ইকুইটি শেয়ার অফ দ্য ওভারভ্যালুড ফার্ম। ডিটারমাইন হিজ ইনভেস্টমেন্ট কস্ট অফ আর্নিং দ্য সেম ইনকাম সো দ্যাট হি ইজ অ্যাট এ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন বলতে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন বোথ ফার্ম টোটাল ইনকাম will he gain by investing in the undervalued firm। অর্থাৎ বিনিয়োগকারী লাভ হবে যে কম মূল্য যেটি বিনিয়োগ করতে হবে, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম যেটি ছোট সেটা বিনিয়োগ করাই প্রফিটেবল হবে। এটা আমাদের পরীক্ষা করতে হবে 1% দ্বারা। এখানে 1% দেওয়া হয়েছে 10%, এই পার্সেন্টটি দ্বারাই আমাদের পরীক্ষা করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আরবিট্রেজের একটি ছক করতে হয়, এক পাশে আনলিভারেড আর এক পাশে হলো লিভারেড ফার্ম। দুইটি কাজ করতে হবে। এক নম্বর কাজ করতে হবে টোটাল ইনভেস্টমেন্ট, যেহেতু আনলিভারেড ফার্ম সেহেতু এখানে আসবে অনলি ফর ইকুইটি, আর লিভারেড ফার্ম হলে টোটাল ইনভেস্টমেন্টে হবে ইকুইটি প্লাস ডেপ্ট, অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল প্লাস ডেপ্ট ক্যাপিটাল দুটো মিলে হবে টোটাল ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটাল প্রথমে আমরা প্রস্তুত থেকে নিয়ে আসি। এখানে শেয়ার ক্যাপিটাল ছিল 60 লক্ষ টাকা, তো 60 লক্ষ টাকার উপরে 1% 10% গুণ করলে আসে 6 লাখ টাকা। ওয়াই ফার্মে ইকুইটি ক্যাপিটাল 50 লাখ, 50 লাখের 10% 1% গুণ করলে আসে 5 লাখ টাকা। এবং যেহেতু আনলিভারেড ফার্ম এখানে ডেপ্টের পরিমাণ থেকে যাচ্ছে, ডেপ্ট ক্যাপিটাল আছে 5 লাখ, 5 লাখের 10% 1% গুণ করলে আসে 50,000 টাকা। তাহলে টোটাল ভ্যালু আসে 5,50,000।
আর আনলিভারেড ফার্ম এক্স এর আসে অনলি 6 লাখ টাকা, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম 6 লাখ টাকা এটি বড়, আর আনলিভারেড ফার্মে লিভারেড ফার্মে 5,50,000 এটি ভ্যালু অফ দ্য ফার্ম ছোট, বিনিয়োগ কম করতে হয়েছে। এবার আসি 2 নম্বর স্টেপ, স্টেপ নাম্বার 2, টোটাল ইনকাম। টোটাল ইনকাম আনলিভারেড ফার্মে যেহেতু অনলি ইকুইটি থাকে সেহেতু টোটাল ইনকাম হবে অনলি ফর ডিভিডেন্ড, কারণ ইকুইটি শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদান করতে হয়, এটি হলো অনলি ফর ডিভিডেন্ড। ডিভিডেন্ড দিতে হবে টোটাল ইনকামের উপরে। আর দ্বিতীয় ফার্ম অর্থাৎ ওয়াই ফার্মে যেহেতু এটা লিভারেড সেহেতু এখানে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট, কারণ ইকুইটি ক্যাপিটালের জন্য ডিভিডেন্ড দিতে হয় আর ডেট ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিতে হয়, দুটো মিলে হলো টোটাল ইনকাম। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা ডিভিডেন্ড প্রদান করব নিট ইনকামের উপরে। এবার আসি প্রশ্নের ভিতরে এনআই নিট ইনকাম প্রথমটি দেওয়া ছিল এক্স ফার্মে 7.5 লাখ, 7.5 লাখের উপরে 1% আছে 10% গুণ করলে আসে 75,000। ওয়াই ফার্মে নিট ইনকাম ছিল 7 লক্ষ, 7 লক্ষ টাকার উপরে 1% 10% গুণ করলে আসে 70,000 টাকা। আর ডেপ্ট ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট ধার্য করতে হবে, তবে ডেপ্ট ক্যাপিটাল নিতে হবে টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে থেকে। এখানে হয়েছিল আমাদের 50,000 টাকা, এই 50,000-এর উপরে ইন্টারেস্ট রেট গুণ করতে হয়। অনলি ফর ইন্টারেস্ট রেট এখানে গুণ হবে, যেখানে ইন্টারেস্ট রেট দেওয়া হয়েছে প্রশ্নপত্রে 10%। 10% 50,000-এর উপরে গুণ করলে আসে 5,000 টাকা, তাহলে 5,000 এবং 70,000 দুটো মিলে হয় 75,000। শিক্ষার্থীগণ, আমরা দেখেছি টোটাল ইনকাম সেম হয়েছে, অর্থাৎ ব্রেক ইভেন হয়েছে, অর্থাৎ আরবিট্রেজের ফলাফল অবশ্যই টোটাল ইনকাম সমান হবে, কিন্তু ইনভেস্টমেন্ট ভিন্ন হবে। ইনভেস্টমেন্ট বিনিয়োগ যেটি ছোট হবে সেটি আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। এখন আমরা ওয়াই ফার্মে দেখলাম বিনিয়োগ 5,50,000 এবং এক্স ফার্মে বিনিয়োগ হচ্ছে 6 লাখ, সেক্ষেত্রে ওয়াই ফার্মে 50,000 কম আছে, অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল। আমরা কমেন্টে বলতে পারি দ্য ইনভেস্টর উইল গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আন্ডার ভ্যালুড ফার্ম অফ ওয়াই। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ছোট, এখানে বিনিয়োগ করা তার জন্য ভালো, বিকজ দ্য টোটাল ইনকাম আর দ্য সেম, কারণ ইনকাম তো উভয় ফার্মের সমান। ফর দ্য ইনভেস্টর ইন বোথ ফার্ম, দুইটা ফার্মের ইনকাম যেহেতু সমান তাহলে তাদের আন্ডার ভ্যালুড ফার্মে বিনিয়োগ করা যুক্তিযুক্ত। শিক্ষার্থীগণ, একইভাবে আমরা দ্বিতীয় 36 নম্বর অঙ্কটি দেখে আসি, তাহলে আরো বুঝতে বেশি সহজ হবে। এখানে বলা আছে the two company U তে unlevered firm and L তে levered firm belonging to an equivalent risk class. Thus the two firm are identifiable in every respect except that U company unlevered company is unlevel while the company L has 10% ডিবেঞ্চার 40 লাখ টাকা। সেক্ষেত্রে এখানে আমরা দেখলাম যে ইউ ফার্মে অর্থাৎ আনলিভারেড ফার্মে কোনো ডেপ্ট ক্যাপিটাল নাই, কিন্তু লিভারেড ফার্মে 10% হারে 40 লক্ষ টাকা ঋণের পরিমাণ আছে। দ্য আদার রিলিভেন্ট ইনফরমেশন রিগার্ডিং দেয়ার ভ্যালুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন রেট আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো ছকের মধ্যে প্রথম ইবিআইটি 6,50,000 এবং 6,50,000, ইন্টারেস্ট আনলিভারেড ফার্মে নাই, লিভারেড ফার্মে আছে 4 লক্ষ টাকা, বাদ দেওয়ার পরে নেট ইনকাম হলো একটি 6,50,000, আরেকটি হলো 2,50,000 টাকা। কস্ট অফ ইকুইটি প্রথমটা দিয়ে আছে 13%, দ্বিতীয়টা দিয়ে আছে 20%। মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার 50 লক্ষ এবং 12,50,000 টাকা। ডেপ্ট ক্যাপিটাল 40 লক্ষ টাকা লিভারেড ফার্মে দেওয়া আছে। টোটাল ভ্যালু 50 লক্ষ এবং 52,50,000 টাকা। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্রথমটি দিয়ে আছে 15%, দ্বিতীয়টি দিয়ে আছে 0.124%। এখানে ডেপ্ট ইকুইটি রেশিও প্রথমটি দেওয়া নেই, দ্বিতীয়টি দিয়ে আছে 1.33। An investor owns 20% equity share of company levered L company. Show the arbitrage process and the amount by which he could reduce his outlay through the use of leverage. এখানে 1% দেওয়া হয়েছে 20%, এই 20% দ্বারা আমাদের প্রত্যেকটি গুণ করে
ক্যালকুলেশন করতে হবে টোটাল ইনভেস্টমেন্ট এবং টোটাল ইনকাম। শিক্ষার্থীগণ, এখন আমরা একটি ছক নিলাম আরবিট্রেজের। প্রথমে ইউ ফার্ম এবং এল ফার্ম অর্থাৎ লিবারেট ফার্ম। টোটাল 1 নম্বর স্টেপে হলো টোটাল ইনভেস্টমেন্ট আনলিমিটেড ফার্মে অনলি ফর ইকুইটি, আনলিমিটেড ফার্মে ইকুইটি প্লাস ডেপ্ট। তাহলে আমরা প্রশ্নপত্রে ইকুইটি ক্যাপিটাল দেখে আসি কত দেওয়া হয়েছে। এখানে ইকুইটি দেওয়া আছে 50 লাখ, আটে দেওয়া আছে 12,50,000। 50 লাখের 20% 1% গুণ করা হলো, তাহলে এখানে আসলো 10 লক্ষ টাকা টোটাল ইনভেস্টমেন্ট। এবং দ্বিতীয় ফার্মে ইকুইটি 12.5 লক্ষের উপরে 1% 20 গুণ করলে আসে 2,50,000। এবং ডেপ্ট ক্যাপিটাল প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া আছে 40 লক্ষ। 40 লক্ষের উপরে 1% 20 গুণ করলে আসে 8 লক্ষ টাকা। তাহলে যোগ করলে আসে এখানে 10,50,000। টোটাল ইনভেস্টমেন্ট লিবারেট ফার্মে 10,50,000 এবং আনলিবারেট ফার্মে 10 লক্ষ, যেখানে 50,000 টাকা কম আছে আনলিবারেট ফার্মের টোটাল ভ্যালু। এবার আসি দ্বিতীয় স্টেপের কাজ হলো টোটাল ইনকাম। টোটাল ইনকাম আনলিবারেট ফার্মে অনলি ফর ডিভিডেন্ড, এটি নিট ইনকামের পর ধার্য করতে হবে। আর লিবারেট ফার্মে টোটাল ইনকাম হবে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট। এটি নিট ইনকামের উপরে ডিভিডেন্ড হবে এবং ইন্টারেস্ট হবে ডেপ্ট ক্যাপিটালের উপরে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা নিট ইনকাম দেখে আসি ছকের ভিতরে। প্রশ্নে নিট ইনকাম দেওয়া হয়েছে 6,50,000 এবং 2,50,000। তাহলে আমরা আনলিবারেট ফার্মে আসি। প্রথমে 6,50,000-এর 1% 20 গুণ করলে হয় 1,30,000 টাকা। আর লিবারেট ফার্মের 2,50,000 টাকার উপরে 20% 1% গুণ করলে আসে 50,000 টাকা। আর ডেপ্ট ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট ধার্য করতে হবে। ডেপ্ট ক্যাপিটাল 8 লক্ষ। 8 লক্ষের উপরে ইন্টারেস্ট রেট প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে ইন্টারেস্ট 10%। এই 10% 8 লক্ষের উপরে ধার্য করলে আসে 80,000 টাকা। 80 আর 50,000 যোগ করলে হয় 1,30,000। তাহলে টোটাল ইনকাম সেম হয়েছে, অর্থাৎ ব্রেক ইভেন হয়েছে, যেখানে ইনভেস্টমেন্ট দুই রকম হয়েছে। ইনভেস্টমেন্ট এক্ষেত্রে দেখা যাচ্ছে আনলিবারেট ফার্মের মূল্য ছোট বা কম, এটি আমাদের জন্য গ্রহণযোগ্য। এখানে 50,000 টাকা ডিফারেন্স আছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আরবিট্রেজের মূল বিষয়টি বুঝতে পারলাম যে আরবিট্রেজ মীমাংসা প্রক্রিয়ায় দুইটি স্টেপ করতে হয়। একটি স্টেপ হলো টোটাল ইনভেস্টমেন্ট, আরেকটি স্টেপ হলো টোটাল ইনকাম। টোটাল ইনভেস্টমেন্ট এবং টোটাল ইনকাম, তবে টোটাল ইনকাম সর্বদাই সমান হবে আর ইনভেস্টমেন্ট ভিন্ন হবে। যেখানে যে ফার্মে ইনভেস্টমেন্ট ছোট সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য। তো আজকের ক্লাস আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এ পর্যন্ত এই অধ্যায়ের 3টি ক্লাসের মাধ্যমে আমরা 5টা ফরম্যাটের অঙ্ক ভালোভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ইজি প্লাস হ্যান্ডবুকটি সংগ্রহ করুন এবং বাড়িতে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করুন। আশা করি খুব সহজে আয়ত্ত করতে পারেন অধ্যায়টি। তো আজকে আমাদের এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।